বহু কঠিন সময় এসছে এবং কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। 2-3 বার আমি অসুস্থ হয়ে পড়েছি, আমাকে অনেকে বলেছিল পুলিশ ডাকতে, আমি ডাকিনি। এখন ছাত্র রাজনীতি যেই পথে এগোচ্ছে, ছাত্ররা যদি ভোট দিতে পারে তারা রাজনীতিও করতে পারে। তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। মাথা নত করলে স্বাধীনতা থাকবে। ন্যাশনাল এডুকেশন পলিসি, এইটা কি নীতিটার সমস্যা নাকি রাজনীতির সমস্যা? নতুন শিক্ষানীতি হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড, আমি সেটাকে না বলতে পারবো না। তারা পাল্টাচ্ছে না, তাহলে আমরা কেন পাল্টাবো? কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে সিটও নাকি ভর্তি হচ্ছে না। আমরা একটু বেশি হতাশ হয়ে পড়ছি। একটা চ্যালেঞ্জ এসেছে, খালি বাংলায় না, শুধুই সেই ডিগ্রি পকেটে রাখছে নাকি তারা? 25% ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট খালি। বাঙালিরা বাংলায় থাকছে না, একটা ব্রেন ড্রেন ঘটছে। ফিরতো না, কিন্তু এখন কিন্তু ফিরছে। ক্লাসরুমে বসে চোখে চোখ রেখে প্রশ্ন করা। মাস্টারমশাইদের পড়ানোর পদ্ধতি পাল্টাতে হবে। শিক্ষা মানে কেবলই পড়াশোনা, ডিগ্রি, কাগজ কলম, বই খাতা নয়। শিক্ষা মানে একটা সমাজের আয়না, শিক্ষা মানে সভ্যতার স্পন্দন। সেই আয়নায় আজ আমরা বাঙালিরা কিসের প্রতিফলন দেখছি? সেই স্পন্দনই বা এখন কতটা গতিশীল, কতটাই বা অবরুদ্ধ? দ্য ওয়ার্ল্ডের শিক্ষা দীক্ষা বিষয়ক নতুন পডকাস্টে আজ আমি তিয়াস, এবং আজ এই নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে যিনি রয়েছেন, তাকে এ রাজ্যের মানুষ কেবল যে একজন চিন্তাশীল শিক্ষাবিদ হিসেবে চেনেন তাই নয়, তিনি এ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে সফল প্রশাসনিক ভূমিকা পালন করেছেন। তিনি আর কেউ নন, অধ্যাপক সুরঞ্জন দাস। নমস্কার স্যার, দ্য ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত। নমস্কার। আজ আমরা যে নিয়ে কথা বলবো, শিক্ষা তথা উচ্চশিক্ষা। প্রথমেই বলি, এই উচ্চশিক্ষা নিয়ে আলোচনাটা প্রাথমিকভাবে যেন খুব উচ্ছ্বাসের জায়গা রাখে না। কারণ আমরা সবসময় আলোচনা করি যে উচ্চশিক্ষায় নিয়োগের একটা অসুবিধা রয়েছে, বহু গবেষণা থমকে রয়েছে, এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে সিটও নাকি ভর্তি হচ্ছে না। তো সামগ্রিকভাবে আমাদের বাংলার উচ্চশিক্ষা সত্যিই কি এতটা সংকটে, নাকি আমরা কোথাও একটা নেতিবাচক আবর্তে আটকে রয়েছি? আমরা একটু বেশি হতাশ হয়ে পড়ছি বলে আপনার মনে হয়? আমার মনে হয় আমরা একটু বেশি হতাশ হয়ে পড়ছি। আপনি যদি বিশ্বের চারদিকে তাকিয়ে দেখেন, আমি বছরে 3বার 4বার 5বার বিদেশ যাই। আমি একটা বিদেশের একটা ইউনিভার্সিটি ভিজিটিং প্রফেসর ইংল্যান্ডের, ওখানেও কিন্তু একই অবস্থা। আচ্ছা, আপনি দেখবেন, খবরের কাগজ খুললে দেখবেন যে ইংল্যান্ডে কতগুলো বড় বড় ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ছাত্রর অভাবে ঠিক। ডিপার্টমেন্ট মার্জ হচ্ছে। আমেরিকাতে দেখতেই পাচ্ছেন কি হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, ইটালিতে হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। এর একটা কারণ হচ্ছে আমরা সামাজিক বিবর্তনের দিক থেকে, সাংস্কৃতিক বিবর্তনের দিক থেকে, শিক্ষার বিবর্তনের দিক থেকে আমরা নতুন সন্ধিক্ষণে এসে পৌঁছেছি। ঠিক। এবং ইতিহাসের যে কোনো নতুন সন্ধিক্ষণে এলে আমাদের এমন ধরনের চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলার মধ্যে দিয়ে সভ্যতায় করি। আপনি যেরকম ধরুন, আমরা যখন ছাত্র ছিলাম তখন এক ধরনের চ্যালেঞ্জ ছিল, এখন চ্যালেঞ্জ পাল্টে গেছে, সময় যেহেতু পাল্টেছে। এটা সারা বিশ্বেই হচ্ছে। কাজে আমি কখনোই এটা ওইভাবে নেতিবাচক হিসেবে দেখি না। আমি যেটা দেখি, একটা চ্যালেঞ্জ এসেছে, খালি বাংলায় না, খালি ভারতবর্ষে না, সারা পৃথিবীতে। এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলা কি করে করবো সেটা দেখতে হবে। চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে অপরচুনিটিও আছে, এবং সেই অপরচুনিটিকে যদি আমরা ঠিকমতো ধরতে না পারি তাহলেই বিপদ। আমার মনে হয় যে সেই চ্যালেঞ্জে মোকাবিলা করার বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে। আমরা আগামী দিনে নিশ্চয়ই একটা অন্য ধরনের জগতে প্রবেশ করব। সেই জগৎটা খালি ভারতকেন্দ্রিক হবে না, সেই জগৎটা বিশ্বকেন্দ্রিক হবে। আচ্ছা, এই যে আপনি বললেন সময় বদলেছে এবং একটা সন্ধিক্ষণে আমরা এসেছি, চ্যালেঞ্জ, এখানেই কোথাও একটা হয়তো নীতির বদল প্রয়োজন কিনা সেই প্রশ্নটা এসে দাঁড়ায়। যে আমাদের এত বছর ধরে চলে আসা শিক্ষানীতি এবং এই নীতির নতুন বদল নিয়ে, মানে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে আমরা কয়েক বছর ধরেই চর্চা আলোচনা শুনছি, এবং বহু জায়গায় সেটার ইমপ্লিমেন্টেশনও আংশিক বা পরিপূর্ণভাবে হয়েছে। কিন্তু এ রাজ্যে বারবারই একটা তর্কের জায়গায় উঠে এসেছে যে এই নীতি প্রয়োগ করা হবে কিনা, হলে কতটা হবে, কোথাও গিয়ে প্রয়োগটাও বড্ড ধীরে হচ্ছে। তো এইটা কি নীতিটার সমস্যা, নাকি রাজনীতির সমস্যা, নাকি সিস্টেমেই কোথাও কোনো গন্ডগোল হচ্ছে? এখানে আমি অন্য দৃষ্টি করে উত্তরটা দেব। আমি তো ইতিহাসের ছাত্র, আমি একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে বলবো। আপনি যে কোনো বিশ্বে যান, বিশ্বে যে কোনো রাজ্যে দেশে যান, সব জায়গায় নীতি পাল্টাচ্ছে। একদম, আমরা এখানে নীতি পাল্টাতে হবে। আমি তো প্রথমেই বলেছি, সময়ের পরিবর্তন এসছে। সেই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপরচুনিটি এসছে। সেই দুটোকে যদি আমরা না মিলিয়ে এগোই তাহলে আমরা ধুয়ে মুছে যাব। প্রত্যেক দেশে নীতি পাল্টাচ্ছে। আমি ছোট উদাহরণ দিচ্ছি। আমি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছি, তখন কিন্তু সরাসরি টিচার এবং স্টুডেন্টের আদান প্রদানের মধ্যে দিয়ে হতো। ছোট ছোট টিউটোরিয়াল গ্রুপ ছিল, বড় ক্লাসরুম হতো। আপনি এখন যান,
অর্ধেক এআই এর হ্যাঁ হ্যাঁ একদম। তারা পাল্টাচ্ছে না, তাহলে আমরা কেন পাল্টাবো না? আমরা যদি না পাল্টে আমাদের পুরনো পদ্ধতিতে থাকি তাহলে কিন্তু ধুয়ে মুছে যাবো। বিদেশে যান, দেখবেন যে সব জায়গাতে এখন বলা হচ্ছে যে আমাদের এমন ধরনের শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে যাতে সেখান থেকে ছাত্রছাত্রীরা পাশ করে ভালো চাকরি পায়, মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ঠিক। আমার এখানে সেটা করতে হবে, কিন্তু সেটা করতে গিয়ে আমি কখনোই এমন অবস্থায় শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যাব না যেটা খালি কমার্শিয়ালি ওরিয়েন্টেড হয়, যেটা খালি বাণিজ্যিক হয়। সেটা কিন্তু বিদেশে হচ্ছে না। আমি এমন একটা জায়গায় যাব যেখানে নাকি ঐতিহ্য এবং আধুনিকতা এদের দুটোর মধ্যে মেলবন্ধন ঘটানো যাবে। একজন ছাত্র বা ছাত্রী সে যাতে পাশ করে চাকরি পেতে পারে সেটাও দেখব, অন্যদিকে একজন ছাত্র বা ছাত্রী সে যাতে সার্বিক একটা শিক্ষা পায় সেটাও দেখব। সেই জন্য শিক্ষানীতি পরিবর্তন দরকার। আমাদের দেশেও হয়েছে, বিদেশেও হচ্ছে। যে ধরনের জিনিস আমরা এখন আমি ইংল্যান্ড, আমেরিকাতে, ফ্রান্সে গিয়ে দেখি, আমরা যখন ছাত্র ছিলাম আমরা চিন্তাই করতে পারতাম না। যেরকম ধরুন এখন কিন্তু সারা বিশ্বেই শিক্ষা পদ্ধতিটা ছাত্রকেন্দ্রিক হয়ে গেছে, ছাত্র বা ছাত্রী কেন্দ্রিক হয়ে গেছে। আজকে ওরকম একটা দিনের চিন্তা করলে চলবে না যে মাস্টারমশাই একটা পোডিয়াম থেকে বলবে, সেটা সরাসরি ছাত্রছাত্রী শুনবে এবং খাতায় লিখবে। কারণ মাস্টারমশাই অনেক সময় যে জিনিসটা বলছে ছাত্রছাত্রীরা তার ফোনে কিন্তু এআই তাতে বেশি জিনিস পায়। একদম। কাজেই আমাদের এমন একটা শিক্ষা পদ্ধতি করতে হবে যাতে মাস্টারমশাইদেরও নতুনভাবে পড়ানোর পদ্ধতি করতে হবে, যাতে নাকি ছাত্রছাত্রীরা এআই নির্ভর না হয়, এআই ব্যবহার করবে কিন্তু এআই নির্ভর না হয়, মাস্টারমশাইদের যে বক্তব্য শুনে একটা নতুন ধরনের ক্রিয়েটিভিটি থেকে যাবে। শিক্ষা পদ্ধতি পাল্টাচ্ছে, মানে শেখা এবং শেখানো দুটোরই পরিধি অনেক বেড়ে যাবে, জিনিসটাই পাল্টে গেছে। কাজে আমাদের পুরনো ধরনের চিন্তা ভাবনা যদি আমরা না ফেলে দিই আমরা কখন এগোতে পারবো। যেরকম ধরুন আমরা যখন ছাত্রছাত্রী ছিলাম আমরা কখনো ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কানেক্টিভিটি ভাবতাম না, কিন্তু এখন ভাবতে হচ্ছে। আজকে একদিকে গ্লোবালাইজেশন হচ্ছে, আমি গ্লোবালাইজেশনের ভালো দিক খারাপ দিক দুটোই আছে, যে কোনো দিকে আছে, কিন্তু আমি সেটা কিন্তু নেগেট করতে পারবো না। আমি যদি নেগেট করি তাহলে আমি আনরিয়ালিস্টিক হবো, আমি যদি আনরিয়ালিস্টিক হই তাহলে ছাত্রছাত্রীদের স্বার্থ আমি দেখতে পারবো না। সেই জন্য বিদেশেও হচ্ছে, যে কোনো আমি যে ইতিহাস বলুন, ভূগোল বলুন, ম্যাথামেটিক্স বলুন, আপনার স্টেম সাবজেক্ট বলুন, সব কিছুই সিলেবাসে পড়ানোর দিক থেকে এমন একটা ভাবে পড়ানো হচ্ছে যাতে শিল্পের যে সঙ্গে একটা সম্পর্ক করা যায়। শিল্পের অগ্রগতি না হলে দেশের অগ্রগতি হবে না এবং শিক্ষারও হবে না। এটা আমাদের দেশে হয়েছে। আপনি নতুন শিক্ষানীতি বললেন, দ্যাট হ্যাজ বিকাম আ রিয়ালিটি। নতুন শিক্ষানীতি হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড, আমি সেটাকে না বলতে পারবো না। আমাদের এই রাজ্যেও ওই শিক্ষানীতিকে ধরে আমরা একটা পশ্চিমবঙ্গের নতুন রাজ্য শিক্ষানীতি করেছিলাম। যে কমিটি করা হয়েছে সে কমিটির সঙ্গে আমি যুক্ত ছিলাম। সেখানে আমরা জাতীয় শিক্ষানীতি কিছুটা নিয়েছি, কিছুটা নিই, কিন্তু পরিবর্তন দরকার। পরিবর্তন না হলে এবং ছাত্রছাত্রীদের যদি আমরা এমন শিক্ষা না দিতে পারি যে শিক্ষা রেলেভেন্ট, যে শিক্ষা কন্টেম্পোরারি, তাহলে কিন্তু আমরা ছাত্রছাত্রীদের প্রতি অবিচার করছি। পরিবর্তনকে সব মহলেই স্বীকার করতে হবে, গ্রহণ করতে হবে, নইলে পিছিয়ে যেতে হয়। অপরচুনিটি আমাদের আছে, সেই অপরচুনিটিকে ধরে এগোতে হবে। আমার কি দেখতে হবে, যে নতুন শিক্ষা নীতিটা আমরা নিচ্ছি, শিক্ষা পদ্ধতিটা নিচ্ছি, সেটা তার যাতে ফ্রুটস, তার যাতে ফল, সেটা সমাজে খালি উপরতলা ছাত্রছাত্রীদের মধ্যে না, গ্রাসরুটেও যেন পৌঁছায়, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা সব দেশেই হচ্ছে, আমার দেশেও হচ্ছে। ঠিক। আচ্ছা, এই শিক্ষাক্ষেত্রে আমাদের গোটা দেশের শিক্ষাক্ষেত্রে স্বায়ত্ত শাসনের একটা বড় ভূমিকা বরাবরই রয়েছে এবং একাধিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা সগর্বে উজ্জ্বল নাম রেখেছে। তো গত কয়েক বছরে বারবারই অভিযোগ উঠেছে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলির ওপর কোপ পড়ছে বা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, একটা কোথাও গেল রব উঠছে বহু ক্ষেত্রে। তো আপনার কি এই সংকটটা বাস্তব বলে মনে হয়, নাকি এটা নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ কোনো মহলের মধ্যে থেকে তৈরি করা একটা আতঙ্ক? আমি আবার বলছি, আমি ইতিহাসের প্রেক্ষাপটে বলছি। আপনি আমেরিকায় কি হচ্ছে, আমেরিকাতে বলা হতো যে স্বায়ত্তশাসনের টপে, একদম হ্যাঁ, হচ্ছে না। ইংল্যান্ডে যান, হচ্ছে না। ফ্রান্স, জার্মানি, সব জায়গাতেই হচ্ছে। অর্থাৎ স্বায়ত্তশাসন আমাদের পুরাতন ধ্যান ধারণা ছিল, তার থেকে স্বায়ত্তশাসনের কনসেপ্টটা পাল্টে গেছে। আচ্ছা, তার মানে এই না, আমি বলছি না যে আমাদের স্বায়ত্তশাসন থাকবে না এডুকেশন ইনস্টিটিউট, নিশ্চয়ই থাকবে, কিন্তু সামাজিক দায়বদ্ধতা থাকবে। আমাদের দেশে দু ধরনের ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি। আমি 2002 থেকে 2023 পর্যন্ত দুটো বড় নামকরা পাবলিক ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত ছিলাম, শাসনের সঙ্গে যুক্ত ছিলাম।
সেখানে কি অবস্থা? সেখানে ব্যবস্থা হচ্ছে সরকারের কাছ থেকে টাকা আসে, আমরা সেটা খরচা করি, আমরা সেটা জবাবদিহি করি। সেখানে সামাজিক দায়বদ্ধতা একরকমের, যে যাদের টাকায় এই বিশ্ববিদ্যালয়গুলো চলছে তাদের প্রতি কিন্তু সামাজিক দায়বদ্ধতা আছে। আবার যখন প্রাইভেট ইনস্টিটিউশনে যখন আমি এখন আছি, সেখানে সামাজিক দায়বদ্ধতা অন্য, কারণ সেখানে সরকারের কাছে টাকা আসছে না, সেখানে অন্য জায়গা থেকে টাকা আসছে, সেখানেও কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা সব জায়গাতেই থাকবে। আমি যেটা মনে করি যে যে বিশ্ববিদ্যালয় চালাচ্ছে তার উপর অনেকটা নির্ভর। অবশ্যই একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে মাথা সোজা করে থাকে তাহলে কিন্তু স্বায়ত্তশাসন থাকবে, মাথা নত করলে স্বায়ত্তশাসন থাকবে না। আমি এটা যেভাবে দেখেছি আমি এটা এইভাবে বললাম। তবে আবার একই সঙ্গে বলতে হবে যে স্বায়ত্তশাসনের যে মাপকাঠি, স্বায়ত্তশাসনের যে নর্ম, সেটা পুরাতন স্বায়ত্তশাসনের থেকে অনেক আলাদা, বদলেছে। তারা পৃথিবীতে হয়েছে, ভারতবর্ষে বলে না। কিন্তু আমি এখনও মনে করি অন্যান্য যে ডেভেলপিং কান্ট্রি যেগুলো 1945 পরে যে সমস্ত দেশ স্বাধীনতা লাভ করেছে, যেগুলোকে আমরা পিরিয়ড অফ ডিকলোনাইজেশন বলি, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, সেই সব দেশের তুলনায় আমাদের দেশে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে, আমি পাবলিক ইউনিভার্সিটির কথা বলছি, যথেষ্ট স্বায়ত্তশাসন আছে। সেটাকে কীভাবে ব্যবহার করব সেটা ডিপেন্ড করে বিশ্ববিদ্যালয় উপাচার্য ও লিডারশিপের। একদমই। আপনি আপনার কথা একটু আগে বলছিলেন যে শিক্ষার ধরনটা পাল্টে গেছে, এখন ইন্ডাস্ট্রির সঙ্গে একটা সরাসরি সংযোগ হয়েছে। মাসখানেক আগে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণাপত্র বলেছিল, আমি দেখছিলাম, সেখানে তারা বলছে যে সফল শিক্ষার্থী কেবল উচ্চ ডিগ্রি লাভ করলেই হবে না, সেই ডিগ্রির সফল প্রয়োগ সে করতে পারছে কিনা, তবেই সেটা আসল সফলতা। তো এখানে এসে দাঁড়ায় যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার পরে, ডিগ্রি অর্জনের পরে শুধুই সেই ডিগ্রি পকেটে রাখছে, নাকি তারা ইন্ডাস্ট্রি রেডি হয়ে বেরোচ্ছে? এইটা আপনার কি মনে হয় কোথাও গ্যাপ রয়ে গেছে? আমি এর মধ্যে দুভাবে উত্তরটা দিচ্ছি। আমরা নিশ্চয়ই ছাত্রছাত্রীদের ইন্ডাস্ট্রি মুখী করব, তাদের এমনভাবে তৈরি করবো যাতে তাদের পাশ করে এমপ্লয়াবিলিটি। কিন্তু আমি যেভাবে দেখি, উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য খালি একটা ছাত্র বা ছাত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার মতো না। আমার মূল উদ্দেশ্য উচ্চশিক্ষার হচ্ছে প্রকৃত নাগরিক তৈরি করা, যে নাগরিক নিজের মতো চিন্তা করতে শিখবে, যে নাগরিক খালি নিজের প্রতিষ্ঠান না, নিজের বাড়ি না, নিজের সমাজ না, নিজের দেশ না, সমগ্র বিশ্বে যা ঘটছে তার প্রতি নজর রাখবে, সভ্যতায় একটা অবদান রাখবে এবং সঠিকভাবে ক্রিয়েটিভ একটা ক্রিটিসিজম করতে পারবে। কাজে আমি প্রথম থেকে যেটা বলছি, ছাত্রছাত্রীদের ইন্ডাস্ট্রি তৈরি সেভি করব, সঙ্গে সঙ্গে সে যাতে পরিপূর্ণ মানুষ হয় সেটাও দেখব। আমাদের দেশে যেটা ঘটছে, আমরা তো সবেই ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির পার্টনারশিপের কথা বলছি। কদিন আগে আমি একটা সিআইআই রিপোর্ট দেখছিলাম, তাতে বলছে যে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট 25% ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট খালি, যারা নাকি পাশ করে সরাসরি চাকরিতে যোগদান করতে পারে এবং কোয়ালিফিকেশন আছে। অন্যদের কিন্তু নতুন করে ট্রেনিং দিতে হচ্ছে। কাজে এটা খুব একটা বড় একটা চ্যালেঞ্জ আমাদের। এটা কি বলা যেতে পারে যে 75% পড়াশোনা কি তাহলে বৃথা হয়ে যাচ্ছে? না, বৃথা হচ্ছে না। আমাদের যেটা হচ্ছে, তাকে নতুন করে ট্রেন হতে, সেই জন্য আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন দরকার। যে পরিবর্তনে একদিকে থাকবে যে নতুন যে চ্যালেঞ্জগুলো আসছে, শিক্ষার সঙ্গে ইন্ডাস্ট্রির সম্পর্ক, শিক্ষার পুরো পড়ানোর পদ্ধতি পাল্টে দেওয়া, অন্যদিকে পদ্ধতি পাল্টানোর ফলে যে ফলটা আসছে, সেই ফলটা যাতে সমাজে খালি উচ্চবর্গীয় মানুষের মধ্যে যে সীমিত না থাকে, সমাজে সবার মধ্যে ছড়িয়ে যায়। এইগুলো যতক্ষণ আমরা না করতে পারবো, আমাদের কিন্তু যতই আমরা ইন্ডাস্ট্রি পার্টনারশিপ কথা বলি, এগুলো সঠিক যে মাল্টিপ্লায়ার এফেক্ট যেটা বলি সেটা হবে, এটা যে হলিস্টিক উন্নয়ন সেটা ঘটবে না। নিশ্চয়ই। বাঙালিদের যে শিক্ষা, সেখানে এই বিষয়টা ভীষণ আলোচিত যে বাঙালিরা বাংলায় থাকছে না, দেশে থাকছে না, একটা ব্রেন ড্রেন ঘটছে। যে গবেষণার হয়তো তারা অন্যত্র গিয়ে করছে, যেই সুফল আমরা পেতে পারতাম পাচ্ছি না। এটা কি আপনার মনে হয় একটা পরিবেশগত সমস্যা, নাকি সুবিধার দিক থেকে কোথাও ঘাটতি থেকে গিয়েছে? দুদিক থেকে দেখছি। আমি বিদেশে চলে গেছিলাম, আমি কখনোই দোষ দেবো না কোনো ছাত্র যদি বিদেশে যায়, বিদেশে গিয়ে এটা তো অস্বীকার করে লাভ নেই। আমার দেশের সব থেকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান তুলনায় বিদেশে অনেক ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, কেন যাবে না? না যাওয়ার কোনো কারণ নেই। আমরা ফিরে এসেছি, অনেক দিন পর্যন্ত কিন্তু অনেক ভারত বা ছাত্রছাত্রীরা ফিরতো না, কিন্তু এখন কিন্তু ফিরছে।
আমি সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা ছোট প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন ভাইস চ্যান্সেলর, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়। কদিন আগে আমি 5 জন বায়োটেকনোলজি রিক্রুট করলাম ফ্যাকাল্টি। আচ্ছা। তা আমাদের 4 জন এখন আমেরিকাতে পোস্টডক করছে। তারা আমেরিকাতে পোস্টডকের টার্ম না শেষ করে চলে আসতে চাইছে। আপনি খবর নিয়ে দেখবেন যে কোনো এখন ইন্টারভিউতে বিদেশ থেকে কত ছেলে মেয়ে তারা পাশ করে চলে আসতে চাইছে। কাজে এখন কিন্তু আবার পুরনো যে ব্রেন ড্রেনের কথা ভাবতাম সেই ছবিটা পাল্টাচ্ছে। পাল্টে গেছে। আজকে এটা কিন্তু ঘটছে আপনার 8-10 বছরের মধ্যে। কাজে এই জিনিসটাকে আমাদের ধরে রাখতে হবে। সেটার জন্য দরকার যে সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগ, যাতে আমাদের পরিকাঠামো থাকে, মাস্টারমশাইদের রিসার্চ গ্রান্ট দেওয়া হয়। খালি মাইনে বাড়ালেই হবে না, তাদের রিসার্চ গ্রান্ট, তাদের বাইরে গিয়ে সুযোগগুলো আরো খুলতে হবে। আন্তর্জাতিক আমরা যেটাকে নাকি এখন নিউ এডুকেশন পলিসি একটা বড় আছে, ইন্টারন্যাশনালাইজেশন অফ ইন্ডিয়ান হায়ার এডুকেশন, আন্তর্জাতিকরণ, মানে এক্সপোজারটা যাতে অনেক বড় হয়, আন্তর্জাতিকরণ। আমি যাতে আজকে খালি হার্ভার্ডে খালি সবাই যাবে, হার্ভার্ড থেকে ফিরে এসে দেখানো যেতে করতে পারে, সেই পরিকাঠামো তৈরি করা। আমার বাইরে সায়েন্টিস্টদের সঙ্গে, বাইরে সমাজ বিজ্ঞানের সঙ্গে ডিরেক্ট ইন্টারাকশন করা। আমি কখনোই মনে করি না যে আমার যে ছাত্রছাত্রী, আমার যে ফ্যাকাল্টি, তারা বাইরের যে কোনো ফ্যাকাল্টির থেকে তাদের মাপকাঠি খুব কম। তাদের সুযোগ দিলে আমরা ঠিক মতো কমপ্লিট করতে পারি। যেরকম ধরুন আমাদের এখন বিদেশি বিশ্ববিদ্যালয় আসছে, আমার কোনো সে আপত্তি নেই, বিদেশি বিশ্ববিদ্যালয় আসুক, কিন্তু তাদের এমনভাবে করতে হবে, তাদের সঙ্গে যখন আমি আমার দেশে বিশ্ববিদ্যালয় কম্পিট করবে, তারা যদি ইকুয়াল টার্মসে কম্পিট করতে পারে, কম্পিটিশন অফ দ্য সেম প্ল্যাটার, তাকে এক ধরনের সুযোগ সুবিধা দেবো, আমার দেশের বিশ্ববিদ্যালয় সুযোগ সুবিধা দেবো, সেটা কিন্তু হয় না। আজকে যদি কোনো, যেরকম ধরুন চায়নাতে অনেক বিদেশি বিশ্ববিদ্যালয় যাচ্ছে, সেই বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে কিন্তু চাইনিজ বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আপনি মিডল ইস্টে গিয়ে দেখুন সেরকম। কাজে সেইটা দেখতে হবে, ভারসাম্যটা বজায় থাকছে কিনা, ভারসাম্যটা বজায় থাকতে হবে। আমার তাদের যে সুযোগ সুবিধে, সেই সুযোগ কিছু সুযোগ দিতেই হবে, তারা আসবে কেন, কিন্তু এমন সুযোগ সুবিধাতে আমরা না দিই যার ফলে আমার দেশের বিশ্ববিদ্যালয় তার সঙ্গে কম্পিট করছি, আমাদের পিছিয়ে না যায়। তাহলে মনে করি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিশ্চয় অবনতি হবে। ঠিক। একটা বিতর্কিত প্রশ্নে আসি, ছাত্র রাজনীতি। আপনি এত বছর প্রশাসনিক ভূমিকার জায়গা থেকে বহু ছাত্র আন্দোলন সামলেছেন, প্রত্যক্ষ করেছেন, ঝড় ঝাপটা ওঠা পড়া দেখেছেন। ছাত্র রাজনীতিকে গণতন্ত্রের একটা প্রশিক্ষণ মঞ্চ বলে মনে করা হয়, কিন্তু এখন ছাত্র রাজনীতি যেই পথে এগোচ্ছে, আপনার কি মনে হয় যে এটা শিক্ষার পথে কোথাও বাধা হয়ে দাঁড়াচ্ছে? প্রথমে বলবো, আমি ছাত্র রাজনীতির বিরুদ্ধে না। আমি নিজে যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম। আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের ওভারসিজ স্টুডেন্টস কমিটি চেয়ারম্যান ছিলাম। আচ্ছা। এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নে যে কজন দক্ষিণ এশীয় ছাত্রছাত্রীরা ইনভলভ ছিল, তার মধ্যে আমি অন্যতম। কারণ আমার আগে এরকম ধরনের অগ্রগতির মধ্যে ছিলেন আমাদের মিনু মাসানির ছেলে জাহির মাসানি, আমাদের ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, এরা ছিলেন। কাজেই আমি কখনোই ছাত্র রাজনীতির বিরুদ্ধে না। ছাত্ররা যদি ভোট দিতে পারে, তারা রাজনীতিও করতে পারবে। এবং আমি যখন দুটো বিশ্ববিদ্যালয়ে কাজ করছি, ছাত্র রাজনীতি হয়েছে, ছাত্র রাজনীতির বিরুদ্ধে করি। আমার যেখানে মনে হয়েছে যে আমার এখনও আমার কাছে চিঠি আছে, আমি যখন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, আমি লেবার পার্টির সঙ্গে খুব যুক্ত ছিলাম। তখন তদানীন্তন লেবার পার্টির যে নেতা নীল কিনক, তিনি প্রাইম মিনিস্টার হওয়ার চেষ্টা করে হেরে গেছিলেন। নীল কিনকের চিঠি আমার কাছে এখনো আছে। তিনি লিখেছেন, সুরঞ্জন তুমি দেশে থেকে যাও, লেবার পার্টি পার্মানেন্ট মেম্বার হও। থেকে যেতাম, মেম্বার হতাম, কি হতাম, অসাধারণ। কিন্তু সেই জন্য বলছে ছাত্র রাজনীতির বিরুদ্ধে। কিন্তু ছাত্র রাজনীতি আমাদের এখানে মাঝে মাঝে যেটা হয় যে ছাত্রদের, তারা যখন দাবি দাওয়া পেশ করে, তারা অনেক সময় ভুলে যায়, তারা যখন তাদের গণতান্ত্রিক যে ক্ষমতা প্রয়োগ করছে, অন্যের যে গণতান্ত্রিক অধিকার আছে সেটার উপর যাতে হস্তক্ষেপ না। আচ্ছা। যে আমারও গণতান্ত্রিক অধিকার আছে, ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার আছে। আমার গণতান্ত্রিক অধিকারের, মানে যে কোনো ইউনিভার্সিটি অথরিটি অধিকারের উপর যে হস্তক্ষেপ না, সেটা দেখতে হবে। যে কোনো ছাত্র আন্দোলন করতে হতে পারে, সেটা এমনভাবে পরিচালিত হবে যাতে কনস্টিটিউশন মেথডের মধ্যে, এমনভাবে পরিচালিত হবে যাতে নাকি কর্তৃপক্ষ এবং ছাত্রদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে যেটা সমস্যার সমাধান করা যায়। আমি সবসময় দেখেছি, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে, বিশেষ করে যাদবপুরের অভিজ্ঞতা। আমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তেমন পরিচিত ছিলাম না, কলকাতায় ছাত্র ছিলাম, কলকাতায় পড়িয়েছি।
আমি প্রত্যেকটা ইট চিনতাম কলকাতা, কাজে ওখানে প্রশাসনের সুবিধে ছিল। হঠাৎ করে যখন আমার যাদবপুরে যেতে হলো, প্রথম দিকটা অসুবিধা হয়েছিল, কিন্তু আমি এখনো বলবো সেখানকার যতই রাজনীতির মানে উগ্রতা হোক, সেখানকার ছাত্র, শিক্ষক, মাস্টারমশাই, কর্মচারী অ্যাক্রস পলিটিক্যাল লাইন্স, তাদের কাছ থেকে কিন্তু আমি সাহায্য পেয়েছি। তর্কাতর্কি হয়েছে, বিতর্ক হয়েছে, বিভিন্ন দিক থেকে কিন্তু একটা সহযোগিতার জায়গা ছিল। নিশ্চয়ই সেটা আমার মনে হয়, কারণ আমার দরজা সবার জন্য খোলা ছিল, আমি কাউকে দরজা বন্ধ করি একদম। আমি নিজে যাদবপুরের সবাই ছাত্রী, আসুক, কথা বলবো। এবং কথা বলতে বলতে আমার হয়তো তাতে 2-3 বার আমি অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু কথা বলতে বলতে কিন্তু একটা জায়গায় আসে সমাধানের পথ আমি খুলেছে। কখনোই মনে করি না কোনো উপাচার্য কোনো অবস্থায় পুলিশ ডাকবে ক্যাম্পাসে, আমি কখনো ডাকিনি। এবং আমি মনে করি এই যে ডাকিনি, আমি যত ঝড়ঝড়টা এসছে, আলাপ আলোচনার মধ্যে ঘেরা হয়ে গেছে, 7 ঘন্টা ঘেরা হয়েছে, 56 ঘন্টা ঘেরা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আলাপ আলোচনার মধ্যে দিয়ে পথটা খুলেছে, একটা জায়গায় কিন্তু আসতে পেরেছি। এবং সেই জন্য আমি সবসময় দেখেছি সেখানকার বিভিন্ন ছাত্র সংগঠন হোক, বিভিন্ন শিক্ষক সংগঠন হোক, কর্মচারী সংগঠন হোক, আমি কিন্তু সবার সাহায্য পেয়েছি। এটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে যে উপাচার্য সে কীভাবে, কী পদ্ধতিতে, কী নীতিতে চালাচ্ছে। আমি কখনোই মনে করি না যে একতরফাভাবে কোনো উপাচার্য বিশ্ববিদ্যালয় চালনা করতে পারে। সবার সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে চালনা হয়। যেরকম সেই জন্যে বিদেশে একটা কথা আছে, ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট। আমি জানি, আমি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তখন ওখানে অটোমেটিক্যালি ছাত্র, আমার কলেজ ইউনিয়নের প্রেসিডেন্ট, সে কিন্তু গভর্নিং বডির মেম্বার ছিল। আর সে গভর্নিং বডিতে কারা থাকতো? বিভিন্ন নোবেল লরিয়েটরা থাকতো, প্রতিষ্ঠিত সায়েন্টিস্ট থাকতো, অধ্যাপক থাকতো। তার সঙ্গে তর্ক করেছি। আমার ইংরেজি নিয়ে হয়তো তাদের অসুবিধা হয়েছে, আমি তো তেমন অ্যাকসেন্টে কথা বলতে পারি না, অনেক সময় হয়েছে। আমার মনে আছে আমার সুযোগ হয়েছিল আমার বিখ্যাত ঐতিহাসিক তপন রায়চৌধুরীর সঙ্গে কাজ করে, উনি আমার সুপারভাইজার ছিলেন। আমি যখন দাঁড়িয়ে ওখানে ওই গভর্নিং বডিতে বক্তৃতা দিতাম, উনিও ছিলেন, উনি মাঝে মাঝে মাথা নিচু করে থাকতেন, যে হয়তো আমি শক্ত কথা বলছি, কিন্তু আমি দেখেছি ওই আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু একটা জায়গায় আসা যায়। সেটা যে কোনো বিশ্ববিদ্যালয়, বিদেশি বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয়, এটা আমি মনে করি। ঠিক। আপনি এই যে আলাপ আলোচনার কথা বললেন, এবং প্রসঙ্গত যাদবপুরের কথা বলতে গিয়ে সেখানকার শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী সবার মধ্যে যে একটা ইকোসিস্টেমের কথা বললেন, যেটা গোটা শিক্ষা ব্যবস্থায় খুব জরুরি। কিন্তু এখন যেমন এআই এর ভূমিকা বাড়ছে, এমনিও কোভিড পরবর্তী সময়ে পড়াশোনা অনেকটাই স্ক্রিন নির্ভর হয়ে গিয়েছে। ছেলেমেয়েরা অনেকটা পড়াশোনা অনেক বছর ধরে বাড়ি থেকে করেছে। তো এইটা হওয়ার ফলে আবার এটা আরেক দিক থেকে জরুরিও, কারণ চেঞ্জ আসছে। কিন্তু এই স্ক্রিনের ওপর ডিপেন্ডেন্সি যত বাড়ছে, ছাত্র শিক্ষক যে সম্পর্ক, মানে একটা ক্লাসরুমে বসে চোখে চোখ রেখে প্রশ্ন করা, প্রয়োজনে শাসন করা, এই দূরত্ব তো তৈরি হচ্ছে। তো এই সম্পর্কটা কি বদলে যাবে? মানে এটারও কি একটা ফারাক তৈরি হবে? ধরুন, এটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করবে মাস্টারমশাইয়ের উপরে। এটা তো অস্বীকার করে লাভ নেই যে এআই এর মাধ্যমে আমাদের নলেজের যে প্রবেশের পরিধি অনেক বেড়ে গেছে। একজন ছাত্র বা ছাত্রী যখন নাকি আমরা গবেষণা আরম্ভ করি, একটা বিবলিওগ্রাফি করতে গিয়ে 1 বছর লাগতো, এখন ছাত্রছাত্রীরা কম্পিউটারে টিপে 10 দিনে সেটা 10 মিনিটে করে দিচ্ছে। সেটাকে অস্বীকার করা যাবে না। আবার উল্টো দিকে এটাও অস্বীকার করে লাভ নেই যে আমরা যদি চ্যাট জিপিটির ওপর বা এআই বেশি ডিপেন্ডেন্ট হই, তাহলে কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এবং মেধার চর্চা তো সংকুচিত হয়ে যাবে নিশ্চয়ই। এবং এটা বিদেশের বিভিন্ন ফিলোসফার তারা বলেছেন, হারারি বলে একজন বিখ্যাত লেখক আছেন, তিনি বারে বারে বলছেন, অন্যান্য নম চমস্কি এরকমের কথা বলেছেন, অনেকে বলেছেন। তাদের যেটা বক্তব্য হচ্ছে যে মাস্টারমশাইদের পড়ানোর পদ্ধতি পাল্টাতে হবে। এটা কিন্তু আমি দেখেছি, এটা বলতে খারাপও লাগে, আমি বলেই দিচ্ছি, অনেক সময় দেখেছি যে মাস্টারমশাইরা ছাত্রছাত্রীদের দোষ দেন তারা চ্যাট জিপিটি করছে, কিন্তু আমি অনেক জানি অনেক মাস্টারমশাইরা ক্লাসে লাইব্রেরিতে না গিয়ে ক্লাসে যাওয়ার আগে চ্যাট জিপিটি ধরে ক্লাস নোট তৈরি করে। এটাও হয়, এটা তো রিয়েলিটি। মাস্টারমশাইদের এমন ধরনের লেকচার তৈরি করতে হবে, এমন ধরনের প্রশ্ন তৈরি করতে হবে যাতে ছাত্রছাত্রীরা চ্যাট জিপিটির উপর নির্ভর করে পড়াশোনা না করে। এটা আমার চ্যালেঞ্জ, এটা যেখানে আউটকাম বেসড এডুকেশনের কথা বলছি, এমন ধরনের প্রশ্ন করবো যেটা চ্যাট জিপিটি দিয়ে করা যাবে না। বিদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে ওপেন বুক সিস্টেম। আমি যদি এমন করে প্রশ্ন করি, সে যতই আমি 10টা বই খুলে দিই, সে কিন্তু লিখতে পারবে না। আবার এটাও আছে
মাস্টারমশাই যখন খাতা দেখছেন, তারা সেখানেও তাদের সতর্ক থাকতে হবে। চ্যাট জিপিটি ধরে যদি 10টা স্টুডেন্ট রেখে দেখবেন আনসারটা অনেক ধরনের একরকম। অ্যানালাইজ করো, আমেরিকাতে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তাই সেই জন্য এআই থেকে সরে যাবো না, এআইকে ইউজ করবো, ক্রিয়েটিভলি করবো, কিন্তু এমনভাবে করবো যাতে ছাত্রছাত্রীরা পুরোপুরি ডিপেন্ডেন্ট না হয়। ঠিক, যেটাকে আমরা হিব্রিড মোড বলি। হিব্রিড মোডে করতে হবে। অনেক সময় আমি এইবারই আমি কদিন আগে বিদেশ থেকে ফিরলাম, দেখলাম যে ক্লাসে যাওয়ার আগে মাস্টারমশাইরা তাদের লেকচারের মেইন পয়েন্টসগুলো ওয়েবসাইটে তুলে দিচ্ছে। আচ্ছা, ছাত্রছাত্রীরা সেটা বাড়িতে দেখে পড়ে আসছে, ওকে, এআই এর থ্রু দিয়ে হচ্ছে, পড়ে আসছে। তারপরে ক্লাসে কিন্তু ওগুলোর উপর ভিত্তি করে আলোচনা হচ্ছে। আমরা আমাদের কি যে অভ্যস্ত, আমরা মাস্টারমশাই ক্লাসে লেকচার দেবেন, রেফারেন্স দেবেন, বেরিয়ে যাবে, কেউ কোনো জায়গায় তার ছাত্রছাত্রীর প্রশ্ন করে। এখানে উল্টে যাচ্ছে, মাস্টারমশাইদের বলে দেওয়া হচ্ছে তোমরা লেকচার প্ল্যান তৈরি করে আগে আপলোড করবে, ছাত্রছাত্রীরা বাড়িতে দেখে আসবে, তার উপরে ভিত্তি করে আলোচনা হবে, প্রশ্ন। ওরকম 1-to-1 খালি লেকচার দেবো, ছাত্রছাত্রী এদিক ওদিক চেয়ে থাকবে, সেই জিনিসটা কিন্তু এখন আর নেই। সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। কাজেই পড়ানোর প্রক্রিয়া একদম বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। এই যে বৈপ্লবিক পরিবর্তন আনার কথা বলছেন বা আপনার মনে হয় দরকার, এই মুহূর্তে যদি রাজ্যের উচ্চশিক্ষায় আপনাকে এমন কোনো জায়গা দেয়া হতো বা ক্ষমতা দেয়া হতো যে রাজ্যের উচ্চশিক্ষা ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে, সেক্ষেত্রে প্রধান কোন 3টি পরিবর্তন আপনি এই মুহূর্তে শুরু করতেন? একটা হচ্ছে যে পড়ানোর পদ্ধতি, বললাম যে আমার এমনভাবে পড়ানোর পদ্ধতি পাল্টাতে হবে যাতে ছাত্রছাত্রীর ক্রিয়েটিভিটি বাড়ে এবং এআই ভিত্তিক পড়াশোনা হোক, কিন্তু মাস্টারমশাইদের দায়িত্ব হবে আমি পড়াবো এমনভাবে এআই এর বাইরে তারা চিন্তা করতে পারবে, প্রশ্ন এমনভাবে করবো যাতে এআই ভিত্তি করে প্রশ্ন উত্তর দিতে পারবে। ওপেন বুক হোক, চ্যাট বুক হোক, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত হচ্ছে যে আমার দেশের সঙ্গে আন্তর্জাতিক যে বিভিন্ন বৈপ্লবিক পরিবর্তন আসছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, সেটা একটা সংযোগ করতে হবে, তার একটা আদান প্রদান, ইন্টারন্যাশনালাইজেশন অফ এডুকেশন, এটা খুব জরুরি। মানে ক্রস কান্ট্রি আরো বেশি বাড়ানো। এটা তো অস্বীকার করে লাভ নেই যে আমাদের বাণিজ্যকরণের ফলে যেরকম একটা দেশের সঙ্গে আরেকটা দেশের আদান প্রদান বাড়ছে, একটা দেশের মধ্যে বিভিন্ন প্রভিন্সে আদান প্রদান বাড়ছে, তার ফলে অনেক কিছু হয়েছে, তার ফলে বাণিজ্যকরণ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেগুলো কিন্তু এটা আমাদের রিয়ালিটি। সেইটা মাথায় রেখে যতক্ষণ পর্যন্ত আমার দেশের যে জ্ঞানটা প্রডিউস হচ্ছে সেটা যখন বাইরে না নিয়ে যেতে পারবো, বাইরের জ্ঞানটা যতক্ষণ আমি না শিখতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার দেশে উচ্চ শিক্ষার যে অগ্রগতি সেটা কিন্তু মাল্টিপ্লায়ার এফেক্ট হবে না। তাই ইন্টারন্যাশনালাইজেশন অফ ইন্ডিয়ান হায়ার এডুকেশন, এটা আমার দরকার। থার্ড হচ্ছে ইকুইটি অ্যান্ড অ্যাক্সেস। ওকে, অর্থাৎ আমি যে পরিবর্তনগুলো আনছি সেই পরিবর্তনের যে ফল সেটা যাতে সমাজে উচ্চবর্গীয় মানুষের মধ্যে সীমিত না থাকে, যাতে নাকি সাধারণ যে সমাজের থেকে ছাত্রছাত্রীরা আসছে তাদের প্রান্তরেও যাতে ছড়িয়ে যায়। আমি মনে করি যে সাধারণ স্তর থেকে যে ছাত্রছাত্রীরা আসছে তাদের আইকিউ কিন্তু অনেকাংশে উচ্চবর্গীয় সমাজের থেকে ছাত্রছাত্রীরা আসছে তাদের থেকে অনেক ভালো, অনেক, কিন্তু সেটা রিফাইনমেন্ট করতে হবে। তাহলেই কিন্তু আমাদের উচ্চশিক্ষা একটা সমাজের অগ্রগতি একটা হাতিয়ার হয়ে দাঁড়াবে। উপাচার্য হিসেবে এত বছর এত জায়গায় দায়িত্ব সামলেছেন, বহু কঠিন সময় এসছে এবং কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটা ছিল, কোথায় ছিল, সেটা যদি একটু আমাদের বলেন। আমি ওরকম পার্টিকুলার কিছুর মধ্যে বলতে চাইছি না, তবে এরকম একটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়েছিল যে একটা ছাত্র আন্দোলনের পক্ষে একটা বিরাট একটা ঘেরাও হচ্ছে আলোচনা হচ্ছে, আমাকে অনেকে বলেছিল পুলিশ ডাকতে, আমি ডাকিনি। এবার সেই সময় তদানীন্তন আচার্যের সঙ্গে আমার একটা দ্বিমত হয়েছিল, কিন্তু আমি যেখানে স্টিক করেছিলাম যে আমার শরীর খারাপ হতে পারে, আমি অসুস্থ হতে পারি, কিন্তু আমি কখনোই ক্যাম্পাসে পুলিশ ডাকবো না, এবং আমি কিন্তু সেখানে সাকসেসফুল হয়েছিলাম। আজকে পুলিশ ডাকিনি বলে যে সমস্যার সমাধানের জন্য অনেকে পুলিশ ডাকতে বলছিল, এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যায়। এটা যদি ডাকতাম উল্টো হতো। এটাই আমি কি ঘটনা কি সেটা আমি বলতে চাইছি, আমরা অনেকেই জানি সেটা সেরকম হয়েছিল, কিন্তু আমি কখনোই সেটা করিনি এবং করতাম না। আজকের দিনে দাঁড়িয়ে যখন সেই সিদ্ধান্ত ফিরে দেখেন, আপনার মনে হয় আপনি ঠিক ছিলেন? নিশ্চয়ই, আমি এখনো মনে করি যে উচ্চশিক্ষার যে শাসন ব্যবস্থা
মানে একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন, সেটা কিন্তু জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনেকাংশে পৃথক। ঠিক, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন যে টপ ডাউন, হ্যাঁ হ্যাঁ, একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন বটম আপ থিং। সেটা যদি কেউ না বোঝে তাহলে উচ্চশিক্ষার অনেক ধরনের ক্রাইসিস হতে পারে। আমি প্রথম থেকে বিশ্বাস করে এসেছি যে আমি যখন উপাচার্য হলাম যখন, যে এই তফাৎটা আমি করে দেবো। সেটার জন্য কিন্তু আমার বিদেশে পড়ার এবং বিদেশে ছাত্র রাজনীতি করার অভিজ্ঞতা আমাকে সেই প্রভাবটা এখানে পড়েছে। সেইটা না করলে আমি এটা বুঝতে পারতাম না। যে অনেকে আছে যে উপাচার্যদের লাল গাড়ি হলো, লাল বাতি হলো, পুলিশ হলো, আমি কোনোদিন পুলিশ কোনোদিন নিয়ে যাইনি। তাহলে তার থেকে এটা কিন্তু একটা কলোনিয়াল ব্যাপার, একটা কলোনিয়াল রেলিক একটা। আপনি যখন আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাবেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপরে কিন্তু লালবাতি ঘোরে না। আচ্ছা আচ্ছা। কিন্তু আমেরিকার কোনো ইউনিভার্সিটির প্রেসিডেন্টের উপরে ঘোরে না। আমি যখন উপাচার্য হলাম, লালবাতি পেলাম, আমি ভাবলাম কি বিরাট একটা হয়ে গেছে। কিন্তু আমি ওটা যা ভাবতে পারিনি, তার কারণ আমার বিদেশে ছাত্র রাজনীতির সঙ্গে যে জড়িত ছিলাম তার একটা শিক্ষা আমার কাছে ছিল, যে একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন এভরিবডি ইজ ইকুয়াল। কারণ যে ভাইস চ্যান্সেলার সে কিন্তু প্রকৃতভাবে সে শিক্ষাবিদ, সে কিন্তু ফার্স্ট টিচার দেন ভাইস চ্যান্সেলার। ঠিক যখন ছাত্র যে রাজনীতি করছে, সে প্রথমে ছাত্র তারপরে রাজনীতি। একদম একদম। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় কোনো অসুবিধা হওয়া উচিত না। এবার আরেকটা বলে দিচ্ছি, ট্র্যাডিশন এবং মডার্নিটি দুটোর মধ্যে মেলবন্ধন করতে হবে। ঐতিহ্য এবং আধুনিকতা, এই দুটোর মধ্যে মেলবন্ধন করতে হবে। এই জন্য অনেক ঐতিহাসিকরা আজকাল বলছেন মডার্নিটি অফ ট্র্যাডিশন। একদম, সেইটা যদি করতে পারি তাহলে নিশ্চয়ই, মানে ঐতিহ্যকে আঁকড়ে বর্তমানকে আধুনিকতাকে সরিয়ে রাখাও নয়, আবার আধুনিকতাকে গ্রহণ করতে গিয়ে দুটোর মধ্যে ঐতিহ্যকে ভুলে যাওয়াও নয়। মেলবন্ধন করা। ঠিক ঠিক। অধ্যাপক আজকে বুঝিয়ে দিলেন যে চেঞ্জ, পরিবর্তন, তাকে কিভাবে গ্রহণ করতে হবে, কতটা গ্রহণ করতে হবে, এবং একই সঙ্গে মনে করিয়ে দিলেন যে কখনোই কোনো পরিস্থিতিতেই সংঘাত নয়, আলোচনাই কিন্তু আলোর পথে এগিয়ে নিয়ে যায়। তাতেই শিক্ষার যে গাড়ি তা গতিশীল থাকে। এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে মতামত জানান, অবশ্যই শেয়ার করুন। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।